হাতে চাপ লেগে মনে একটা কান্নার ছবি চলে আসছে, এগুলি আসলে আর কিছু নাই দুনিয়ায়। সবসময় হাসি খুশি থাকতো, সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আমি নিজে আজকে অসুস্থ, ভালোই অসুস্থ, তারপরও শুকরিয়া আল্লাহর কাছে যে যদি আমরা এই মুহূর্তে ঢাকা মেডিকেলে যাই তাইলে দেখব যে কত মানুষ আরো কত বেশি অসুস্থ আছে আমার চেয়েও। সেই জায়গায় আল্লাহ আমাকে আজকে কিছুটা অসুস্থ রাখলেও তার চেয়ে অসুস্থ আছে। এই জন্য সর্বাবস্থা শুকরিয়া আদায় করতে হবে। ভুল চাপ করে লেগে দিচ্ছে কান্নার স্যার। একটা ছবি, চাপ লেগে বাম হাতে চাপ লাগছে মনে হয় আমার। জি জি স্যার। যাক, স্যার ওইটার উপরে এখন আবার প্রেস করলে চলে যাবে, ওইখানে গিয়ে সেম ওইটার উপরে আবার চাপ দিলে ওটা চলে যাবে স্যার। চাপ দিলাম, চাপ দিয়ে কি করবো? আচ্ছা থাকুক, তো যারা আগামী বা আজকের ক্লাসে হন নাই অথবা হয়ে ক্লাসেই আসেন নাই, এই কান্নাটা তাদের জন্য থাকলো। এখন 3-এ দেখেন কি বলছে, 3-এর 1-এ বলছে, একটু বড় করে দেখেন। এই আদেশ মানে 1972 সালের আদেশের বিধান অনুযায়ী বাংলাদেশ বার কাউন্সিল নামে একটি বার কাউন্সিল গঠিত হবে। তাহলে বাংলাদেশ বার কাউন্সিল নামে বাংলাদেশ বার কাউন্সিল গঠিত হবে, অর্থাৎ আমাদের দেশের বার কাউন্সিলের এই কথাটা কোথায় আছে? আমাদের দেশের বার কাউন্সিলের নাম হবে বাংলাদেশ বার কাউন্সিল, বা বাংলাদেশ বার নামে একটি বার কাউন্সিল গঠিত হবে। এই কথাটা কোথায় আছে? 3 অনুচ্ছেদের 1 উপঅনুচ্ছেদে। এবং গত ক্লাসে যে আমরা পড়েছি যে বার কাউন্সিল আদেশ 1972 এটা রাষ্ট্রপতি প্রণয়ন করার যে উদ্দেশ্য তফসিলে না প্রস্তাবনায়, সেইখানে কিন্তু আমরা দেখেছি যে লিগ্যাল প্র্যাকটিশনার্স সংক্রান্ত আইনকে সংশোধন ও সংহত করা এবং বাংলাদেশ বার কাউন্সিল নামে বাংলাদেশ বার কাউন্সিলকে গঠন করা, এই দুটো অন্যতম উদ্দেশ্যেই মহামান্য রাষ্ট্রপতি সাময়িক সংবিধান আদেশ 1972 দ্বারা তাকে 18 মে 1972 তারিখে প্রণয়ন করেছেন। এখানে কিন্তু আছে বাংলাদেশ বার কাউন্সিল গঠন করার উদ্দেশ্যে। তাহলে এই বাংলাদেশ বার কাউন্সিল এটাকে কিন্তু বাংলাদেশ বার কাউন্সিল নামে একটি বার কাউন্সিল গঠিত হবে, এটা কিন্তু 3-এর 1-এ বলা হইল আর কি। অর্থাৎ প্রস্তাবনার ওই কথাটার মর্যাদা স্বরূপ এই আইনটা প্রণয়নের সময় 3 অনুচ্ছেদের 1 উপঅনুচ্ছেদে ওইটাকে স্বীকৃতি স্বরূপ এটা বিধান করা হইল যে বাংলাদেশে বাংলাদেশ বার কাউন্সিল নামে একটি বার কাউন্সিল গঠিত হবে। আর 3-এর 2টা এখন পড়াইতে চাচ্ছি না, 3-এর 2 গত কোনো একটা ক্লাসে আমি পড়িয়ে দিয়েছি। এখানে আমরা 5টা বৈশিষ্ট্য পাবো যে বাংলাদেশ বার কাউন্সিল একটা যৌথ প্রতিষ্ঠান যার 5টা বৈশিষ্ট্য থাকবে। চিরস্থায়ী উত্তরাধিকার, সিলমোহর ধারণ করতে পারবে, সম্পত্তি স্থাবর অস্থাবর এটা অর্জন এবং ধারণ করতে পারবে, এরকম 5টা বৈশিষ্ট্য 3-এর 2 আছে, এইটা আপনারা জানেন। আমি চলে আসি 4-এ, কারণ 4টা ইতিপূর্বে কখনোই পড়াইনি। 4টা উপর থেকে নিয়ে আসি, ইংলিশ আনবো না, শুধু বাংলাটা নিয়ে আসি। টিচার হওয়ার কথা।
একবারে নিয়ে আসি, এত সময় নাই এখন। 4 নিয়ে আসলাম, 4-এর পরে 5 6 এইভাবে নিয়ে আসছি। আপনি যে কান্নার পরে একটা প্লাস চিহ্ন, প্লাসের পরেই দেখেন 4, কান্নার সাথে সুবিধা হয়েছে। এই কান্নার পরে দেখেন একটা প্লাস, প্লাসের পরেই দেখেন 4 ধারা, সরি অনুচ্ছেদ। বার আদেশে কোনো ধারা নেই। আমার প্রথম 1-2টা নোটিশে মনে হয় পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ধারা কথাটা চলে আসছে, ওইটা অনুচ্ছেদ ধরে নেবেন। অনুচ্ছেদ 4-এ কি বলতে দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। 4-এর কথাটাও পরীক্ষায় আসতে পারে, কাজে লাগতে পারে। যতগুলো অনুচ্ছেদ পড়াই দিচ্ছি 24টা অনুচ্ছেদ, 24টা অনুচ্ছেদ কিন্তু পরীক্ষা আসবে না। এখান থেকে যে কোনো অনুচ্ছেদ থেকে প্রশ্ন করবে, বাকিগুলি আসবে না। এই জায়গায় কিন্তু মন খারাপ করা যাবে না, বা আমার বিরুদ্ধে অভিযোগ করা যাবে না যে স্যার এতগুলো অনুচ্ছেদ পড়াইলো, মাত্র এখান থেকে কয়েকটা আসলো। তাহলে 4 অনুচ্ছেদ এটা পরীক্ষা আসতেও পারে, নাও পারে। দেখেন চেঞ্জ হয়, মাঝে মাঝে চেঞ্জ হয়। বিধান ব্যতীত বার কাউন্সিলের অনুচ্ছেদ 7-এ উল্লেখিত প্রথম বার কাউন্সিল সম্পর্কিত বিধান ব্যতীত বার কাউন্সিলের মেয়াদ হইবে উহার সাধারণ নির্বাচন 1 জুলাই হইতে 3 বছর। প্রত্যেক মেয়াদান্তে কাউন্সিলের সদস্যদের পদের অবলুপ্তি হইবে। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে বার কাউন্সিল এটা কত বছরের জন্য নির্বাচিত হবে, বা কত বছর পর নির্বাচন হবে। এরকম একটা প্রশ্ন থেকে হইতে পারে। বা বার কাউন্সিলটা বার কাউন্সিলটা কত বছরের জন্য নির্বাচিত হবে। যেমন আমাদের জাতীয় সংসদের মেয়াদকাল হলো 5 বছর। যারা এমপি হবে, পার্লামেন্ট গঠন হবে, ওই তারিখ থেকে 5 বছরের জন্য তারা নির্বাচিত হবে। কিন্তু বার কাউন্সিলের যারা নির্বাচিত হবে সদস্য, তারা কত বছরের জন্য নির্বাচিত হবে, তখন প্রশ্নের আনসার করবেন 3 বছর। এখান থেকে একটা কথা জানলেই হবে, 3 বছর। এবং 3 বছর পর কি হবে সেটাও কিন্তু বলছে যে প্রত্যেক সদস্য পদের অবলুপ্তি ঘটবে, প্রত্যেকটা সদস্যের অবলুপ্তি ঘটবে। বার কাউন্সিলের সদস্য কতজন, এইটা আমরা পরে পড়ব, 15 জন। এই যে 5 পড়েন এখন, 5টা কিন্তু 5 ক, 6 ক, 4টা। এখন যেটা এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 5 ক, 6 ক। তাহলে 5-এ কি বলছে দেখেন, 15 জন সদস্য সমন্বয়ে বার কাউন্সিল গঠিত হবে। এটা পরীক্ষায় কি করতে পারে যে বার কাউন্সিল গঠিত হবে কতজন সদস্য নিয়ে, আপনি 15 জন। এখন তার নিচে দেখেন ক, খ, গ আছে, অর্থাৎ 5 অনুচ্ছেদের 1 উপনুচ্ছেদের ক, খ, গ, এই 3টা দফায় বলবেন কতে আছে। এই 15 জনের মধ্যে একজন হবেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, উনি হবেন পদাধিকার বলে। তাহলে একজন হবে পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল। যখন যিনি অ্যাটর্নি জেনারেল হবেন তখন তিনি হবেন পদাধিকার বলে। আপনাদের কিন্তু কিছুদিন আগে প্রশ্ন করেছিলাম এবং এটা আপনাদেরকে তল্লাশি দিয়ে জানাইতে বলছিলাম যে বাংলাদেশের এখন বর্তমানে অ্যাটর্নি জেনারেল কে, ওনার কি নাম। অনেক সম্মান করি, দেখা হইলে 10টা সালাম দেই, এইগুলির মধ্যে কিন্তু শিক্ষকের সম্মান নির্ভর করে না। বা শিক্ষক ক্লাসে আসার সাথে সাথে দাঁড়িয়ে যাই,
এইগুলির মধ্যে সম্মান নির্ভর করে না। সম্মানটা হলো মনের ভেতরের বিষয়। আর হলো শিক্ষকের আদেশ মেনে চলা। এই যে বলছিলাম অ্যাটর্নি জেনারেলের নাম জেনে রাখেন, প্রধান বিচারপতির নামটা কালেক্ট করে জানেন, যে যে বারে প্র্যাকটিস করতেছেন সেই বারের সভাপতির কি নাম, সেক্রেটারির কি নাম, জেলা ও দায়রা জজের কি নাম, মহানগর দায়রা জজের কি নাম, দুই একজন ম্যাজিস্ট্রেটের নাম, উপদেষ্টার নাম, স্বরাষ্ট্র উপদেষ্টার নাম, মানে ভূমি উপদেষ্টার নাম, মানে ল রিলেটেড যে বিষয়গুলি, বা ডক্টর ইউনুস ওনার সঠিক নামটা বানান সহ, উনি কি ডক্টর ইউনুস লেখে নামটা, এইভাবে আবার শেখেন। আবার শেখার জন্য প্রস্তাব রাখলাম আর কি। তাহলে স্যার একজন হচ্ছে অ্যাটর্নি জেনারেল। আর বলেন স্যার, বর্তমানে অ্যাটর্নি জেনারেল হচ্ছে মোহাম্মদ আসাদুজ্জামান। তাহলে তার আগে একটা কাজ করেন নাই, সেই কাজটা করতে হবে, যে লার্নেড অ্যাডভোকেট। উনি তো পেশায় অ্যাডভোকেট। তাহলে যখন অ্যাডভোকেটের নাম নেবেন তখন অবশ্যই বলতে হবে কি, লার্নেড লার্নেড অ্যাডভোকেট, অ্যাডভোকেট, তারপর ওনার নামটা। মুনি আক্তার যেহেতু অসুস্থ অবস্থায় এই দায়িত্বটা পালন করেছেন, ওনাকে ধন্যবাদ। আর অন্য যে একজন, ওনার ছবি, চেহারাটা দেখে পছন্দ হবে না, কিন্তু চেহারা তো আল্লাহর দান, এটার বিরুদ্ধেও কথা বলা যাবে না। অ্যাটর্নি, কারণ অনেক সময় কিন্তু ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করে কি জানেন, যে আপনাদের অ্যাটর্নি জেনারেল কি নাম, তখন আপনি বললেন লার্নেড ছাড়া বললে কিন্তু ভুল হবে। এরপরে ওই হাউজে যদি উনি উপস্থিত স্যার, থাকে, আমাকে যে স্যার অ্যাটর্নি কলেজে জেনারেল কি এখানে উপস্থিত আছেন, এবং চেহারাই চিনেন না, তাহলে তো একটা মুশকিল হবে। চেহারা চিনলে থাকলে বলবেন আছে, আর যদি না থাকে তাহলে বলবেন নাই। কিন্তু এই কারণে তো চেহারাটা অ্যাটলিস্ট চিনতে হবে। হ্যাঁ বলেন শামিন আক্তার, কি বলছে আপনাকে কলেজে? স্যার আমি কলেজে বলতেছিলাম ভাইবাতে যে কি? হ্যাঁ, ভাইবা তো আমাকে হ্যাঁ জিজ্ঞাসা করছিল, যে আমার হাজবেন্ডের নাম জিজ্ঞাসা করলো। মানে প্রিন্সিপাল স্যার তো জানেন যে হ্যাঁ সে হ্যাঁ অ্যাডভোকেট। তা আমি যখন হ্যাঁ নাম বলছি তখন আমি আর অ্যাডভোকেট মোহাম্মদ কামরুজ্জামান বলি নাই, মানে শুধু মোহাম্মদ কামরুজ্জামান বলছি। আচ্ছা যে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে যে আসছেন আর কি, হুম এক্সটার্নাল, উনি বলছে হুম। যে লার্নেট বলবেন না, মানে ভুল হয়েছে আর কি, লার্নেট বলি নাই এই জন্য। না ঠিক আছে, ভালো বলছেন। তবে মজা করার জন্য একটু বলতে পারতেন যে বাসায় তো আমি ওনারে শুধু কামরুল বলে ডাকি, বা আরো আদর কইরা কারু কারু বলে ডাকি, তাও তো এখানে না, আমি একটু যেহেতু আমি বড়। মানে বলি নাই, যে প্রিন্সিপাল স্যার তো বললেন যে অ্যাডভোকেট, এই জন্য আমি আর মানে হ্যাঁ ওইভাবে আর না মাথায় অবশ্যই, আসলো না, মানে সরাসরি নামটাই বলে ফেলছি। না না ঠিক আছে। কিন্তু আইনের কথা হচ্ছে আসলে এটাই, যে যখন আমরা একজন মানুষের নাম নিব, যদি সে অ্যাডভোকেট নাও হয়, তাহলে তার আগে জনাব বা জনাবা বলবো। যেমন আমরা যারা নামাজ পড়ি ওদের আগে হুজুর বলি, হুজুর। এই হুজুর মানেও কিন্তু জনাব, মিস্টার। ইংরেজিতে মিস্টার, বাংলায় জনাব, আর আরবিতে হইল হুজুর। এই হুজুর মানেও জনাব। এই জন্য আমরা যখন এরকম কোরআনে হাফেজ কারো নাম নিব, তার আগে তো একটু হাফেজ, অথবা ইমাম সাহেবের আগে একটু হুজুর বা ইমাম সাহেব, এরকম একটা কিছু তো বলে নেব। এটা হলো সম্মান। একজনকে সম্মান না করলে আপনি কখনোই সম্মান পাবেন না। এই জন্য অ্যাডভোকেটের আগে অবশ্যই লার্নেড, বিজ্ঞ, আইনজীবী। ইংরেজি পছন্দ না হয় বাংলা, জনাব কামরুল জামা। লিটনও আছে আমার নামের সাথে, ওনার নামের আবার শেষ শব্দটা মিল আছে। একজন হলো অ্যাটর্নি জেনারেল, আর খতে বলছে 7 জন। 7 জন হচ্ছে বাংলাদেশের তালিকাভুক্ত অ্যাডভোকেটের মধ্য থেকে
কর্তৃক নির্ধারিত। তার মানে সারা বাংলাদেশের আইনজীবী আছে, সকল আইনজীবীদের ভোটে আসবে 7 জন। এটা 3-1 খ দফায় বলছে। আর বাকি থাকে 7 জন। এই 7 জন আসবে কোত্থেকে? এখানে বলতেছে উপনুচ্ছেদ 2 এগুলো এত কিছু পড়ার দরকার নাই, 2টি দরকার নাই। এখানে হলো প্রতিটি দলের গ্রুপ অন্তর্ভুক্ত স্থানীয় বার অ্যাসোসিয়েশন থেকে। তার মানে সারা বাংলাদেশটাকে 7টা অঞ্চলে ভাগ করা হয়েছে। সারা বাংলাদেশটাকে 7টা অঞ্চলে ভাগ করেছে, যেমন বৃহত্তর ঢাকা, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ভাগ করেছে। এই 7টা অঞ্চলের নাম আমি দিয়ে দিবনি। এবং সিনিয়র আইনজীবী তারা হচ্ছে সারা বাংলাদেশের আইনজীবীদের ভোটে প্রার্থী হয় 7 জন। তাদেরকে সারা বাংলাদেশের আইনজীবীরা ভোট দিয়ে নির্বাচিত করে। আর যারা এত সিনিয়র বা এত পরিচিত হইতে পারে নাই, তারা অঞ্চল ভিত্তিক নির্বাচনে দাঁড়ায়, 7টা অঞ্চল থেকে দাঁড়ায়। ধরেন গোলাম মোস্তফা, অ্যাডভোকেট, বিএনপি। আগে ছিল নজিবুল্লাহ হিরো। ওনারা কিন্তু এত পরিচিত না, সারা দেশব্যাপী আইনজীবীদের কাছে তারা যায় না, বা সকল আইনজীবীদের ভোট তারা পাবে না। এই জন্য তারা হলো বৃহত্তর ঢাকা অঞ্চল থেকে নির্বাচন করেছে। বৃহত্তর ঢাকা অঞ্চলে কয়েকটা জেলা মিলে, জেলার আইনজীবী মিলে গঠিত, তারা তাদেরকে নির্বাচিত করেছে। তাহলে 7টা অঞ্চল থেকে 7 জন আসবে, আর সারা বাংলাদেশের আইনজীবীদের ভোটে 7 জন আসবে, আর অ্যাটর্নি জেনারেল পদাধিকার বলে 1 জন আসবে। তাহলে 1 7 7 সমান সমান সদস্য নিয়ে বার কাউন্সিল গঠিত হবে। বলতে সেই কথাটা আছে, এবং এটা একটা গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে অঞ্চল, কিন্তু আমি আপনি অথবা বার কাউন্সিল বিজ্ঞপ্তি এই 7টা অঞ্চলকে সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে নির্ধারণ করে দিবে। এইখানেও কিন্তু হইতে পারে, এইখান থেকে এমসিকিউ হলে এই যে আইনজীবীদের, বার কাউন্সিলের আইনজীবীদের যে আঞ্চলিক 7টা অঞ্চল ভাগ করবে, ভাগকে থাকবে নির্ধারণ করবে না, কত দিল বার কাউন্সিল, এইটা কি পারবে না, কি হবে সাতটা অঞ্চল নির্ধারিত হবে, এই কথাটুকু মুখস্থ রাখ। এই যে 7 জন আসবে, বৃহত্তর ঢাকা থেকে যদি 100 জনও দাঁড়ায়, এই 100 জনের মধ্যে যে সবচেয়ে বেশি ভোট পাবে নির্বাচিত হবে, আর বাকিগুলো ফেল। এইভাবে 7টা অঞ্চল থেকে 7 জন আসবে, আর 7 জন আসবে সারা বাংলাদেশের। এখানেও ইচ্ছা মতো দাঁড়াইতে পারে, যে কেউ দাঁড়াইতে পারে। 5-এর 1 আর 2 এই দুইটা উপনুচ্ছেদ আছে, আর কোনো কিছু নাই। এরপরে দেখতেছেন 5-এর ক আছে, 5 ক, 5 ক এই অনুচ্ছেদটা আগে ছিল না। ওই যে 5-এর কর উপরে একটা বাম দিকে দেখেন 3 আছে। এই 3-এর অর্থ হইলো, এটা উপর দিকে দেখবেন আমি দিয়ে দিয়েছি, 3 মানে হলো 2003 সালের সংশোধনীর মাধ্যমে এই 5-এর ক এই অনুচ্ছেদটাকে সংযুক্ত করা হয়েছে। বলেন আব্দুল মজিদ সাহেব, বলেন। এইটার ব্যাখ্যাটা হইলো, উপর থেকে আমি একটা নিয়ে আসি, তাহলে ব্যাখ্যাটা বুঝতে পারবো।
এই একটা ইংলিশ নিয়ে আসলাম, দেখেন বাংলাটা খুঁজলাম না। এই যে 3, প্রত্যেকটা গেজেটের নিচে যদি কোনো সংশোধন থাকে, ধরেন বাংলাদেশ বার কাউন্সিলের কোনো অনুচ্ছেদটাকে সংশোধন করা হয়েছে অথবা সন্নিবেশন করা হয়েছে অথবা প্রতিস্থাপন করা হয়েছে, তাহলে সেইটা থার্ড ব্র্যাকেট দিয়ে ওইটার উপর একটা নাম্বার দেয়, 1 2 3 4 এরকম একটা নাম্বার দিয়ে প্রত্যেকটা গেজেটের নিচে দেখবেন যদি এই 1 2 লেখা থাকে তাহলে একটা টান দেয়, দাগ দিয়ে ওই দাগের নিচে ওই 1 নাম্বার বা 2 নাম্বার বা 3 নাম্বার দিয়ে ওইটা কোন সংশোধনীর মাধ্যমে এটাকে সন্নিবেশন করা হইলো, প্রতিস্থাপন করা হইলো, সেটা উল্লেখ থাকে। যেমন 3 দেখতেছেন, এখন ইংলিশ একটা পাঠাইছি, দেখেন বাংলাটা পেলাম না। এই ইংলিশের 3 বুঝলে আপনি বুঝতে পারবেন। এই 3-এর মধ্যে কি বলছে দেখেন, 3-এর মধ্যে বলছে যে the word subject to the provisions of Article 8 were substituted. Substitute মানে হলো প্রতিস্থাপন করা মানে হলো একটার পরিবর্তে আরেকটা বসানো। তাইলে for the words এখানে save as provided in Article 7, তার মানে এখানে কোনটা শেষে দেখেন, সময় কম এই জন্য এইভাবে পড়তেছি। by section 2 of the Bangladesh Legal Practitioners and Bar Council Order Amendment, এই যে সংশোধন, Amendment Act 2021, তাহলে 2021 সালের বাংলাদেশ বার কাউন্সিল সংশোধন আইনের মাধ্যমে ওই জায়গাটা প্রতিস্থাপন করা হয়েছে। সাবস্টিটিউট, একটা ল ডিকশনারি বানাবেন। এই সাবস্টিটিউট মানে কি? এই সাবস্টিটিউট মানে হলো প্রতিস্থাপন করা। প্রতিস্থাপন মানে হলো একটার পরিবর্তে আরেকটা। ধরেন আগে নির্বাচনের মেয়াদ কিন্তু ছিল মে মাসে হইতো, কিন্তু একটু আগে 4 ধারা পড়লেন, সেখানে দেখলেন জুলাই, তাহলে ওই মেটাকে বাদ দিয়ে ওইখানে জুলাই করা হয়েছে, তাহলে এইটাই কিন্তু প্রতিস্থাপন, সাবস্টিটিউটেড, পাস্ট পার্টিসিপেল হয়ে গেছে আর কি, প্রেজেন্ট টেন্স হলো সাবস্টিটিউট। তাহলে এই সাবস্টিটিউট মানে হলো প্রতিস্থাপন করা। তাহলে এই যে একটা ইয়ের উপরে যে 1 2 3 4 পাবেন, এইগুলি কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে যে এই অনুচ্ছেদটা কোত্থেকে আসলো। কাজে 5-এর কটা তো আগে ছিল না, কিন্তু এখন কোত্থেকে আসলো সেটার উপরে কিন্তু লেখা আছে। যে 3 দেখেন, এই 3টা যখন গেজেটের নিচে পড়বেন তখন এটা কোন সংশোধনীর মাধ্যমে কত সালে আনা হইলো সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন। এই 5-এর কতে কি বলছে দেখেন, কোন অ্যাডভোকেট একাধারে 2 বারের অধিক বার কাউন্সিলের সদস্য থাকবে না। তাহলে ধরেন গোলাম মোস্তফা, উনি দেখা গেল এই বছর নির্বাচিত হলো 3 বছরের জন্য, পরের বছরও 3 বছর থাকতে পারবে উনি, কিন্তু পরপর 2 বারের বেশি আর উনি নির্বাচন করতে পারবে না। এরপরে 3য়বার কিন্তু উনি দাঁড়াইতে পারবে না, যেহেতু 2 বার উনি পদে ছিলেন। 3 বারের বার দাঁড়াইতে পারবে না, আবার গ্যাপ দিতে হবে। 1 বছর গ্যাপ দিয়ে ইচ্ছা করলে আবার পরের 3 বছরের নির্বাচনে যেতে পারবে আর কি, কিন্তু একাধিক ক্রমে 2 বারের বেশি উনি কি করতে পারবে না, তার পদে থাকতে পারবে না। এই বৈষম্য বিরোধী এরাও এটা চাইতেছে যে কোন প্রধানমন্ত্রী 1 বারের বেশি থাকতে পারবে না। তখন কিন্তু আবার এই আইন আবার চেঞ্জ করার চেষ্টা করবে, যে কিয়ামত পর্যন্ত থাকতে পারবে। কাজেই এখন যে জায়গাটা আমরা দেখতেছি যে বার কাউন্সিলের কোন নির্বাচিত সদস্য 2 বারের বেশি থাকতে পারবে না, এটা একটা এমসিকিউ হইতে পারে যে বার কাউন্সিলে নির্বাচিত কোন সদস্য 2 বারের বেশি থাকতে পারবে না, এটা কোথায় আছে? তখন বলবেন 5-এর কতে আছে, বা পরীক্ষায় প্রশ্ন করতে পারে 5-এর কতে কি আছে। কতে দিল বার কাউন্সিলের নির্বাচন, বার কাউন্সিলের কার্যাবলী, বার কাউন্সিলের গঠন,
আর ঘতে থাকলো 2 বারের বেশি নির্বাচিত হইতে পারবে না। তাহলে এইভাবে 5 এর ক পর্যন্ত এই পর্যন্ত আজকে পড়িয়ে দিলাম, আর সময় দিতে পারতেছি না, কারণ হলো 5 মিনিট বিশ্রাম দিয়ে মতিঝিল ল কলেজের একটা ব্যাচ অনলাইনে এখন আসবে। আপনাদের সময় তো ছিল 10টার আগ পর্যন্ত, তারপর পরীক্ষার কারণে একটু সময় দিয়ে দিলাম। আর 6 ক যেটা আছে নিজেরা একটু দেখে নেওয়ার চেষ্টা করেন, না হলে আমি আগামী ক্লাসে 6 আর 6 কটা পড়িয়ে দিব, আর নিজেরা একটু দেখলে দেখতে পারবেন যে বার কাউন্সিলের একজন সভাপতি থাকবে, একজন সভাপতি থাকবে, আর একজন সচিব থাকবে। এই 3 জন, একজন সভাপতি থাকবে, একজন সহসভাপতি থাকবে, আর একজন সচিব থাকবে। এই সচিব কে হবে এটা হলো 6 এর কতে আছে, আর 6 আছে কে সভাপতি হবে আর কে সহসভাপতি হবে। কে সভাপতি কে সহসভাপতি হবে বার কাউন্সিলের, এটা 6 আছে। আর বার কাউন্সিলের সচিব কে হবে এটা দেখবেন 6 এর কতে আছে। অনেকটা করিয়ে দিলাম, এই পর্যন্ত 6 এর পর্যন্ত নিজেরা একটু দেখে রাখেন। সবাইকে ধন্যবাদ। আর যার যার সঠিক নাম্বার কিন্তু পাঠাই দিয়েন, এটা আমি একটা রেজিস্টার খাতা মেনটেন করে ওইখানে সংরক্ষণ করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।